2018 সালের ডিসেম্বরে এবং 2024 সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা, এটার তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপকে নিষিদ্ধ করা। সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা পুনর্ব্যক্ত করছি। যে এই যে ইসলাম তো শান্তির বার্তা সবসময় দিয়ে থাকে, তো নিষিদ্ধের ব্যাপার না হয়ে গিয়ে আপনার বিপক্ষে এক হওয়ার কোনো প্রস্তাবনা এখান থেকে রাখবেন কিনা? ধন্যবাদ। এখানে কোন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয় নাই। আমরা সাদপন্থীদের যে সামষ্টিক যে সাংগঠনিক যে কার্যকলাপ, তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে, যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আর সেই সাথে আগাগোড়াই আলেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে তবলিগের কাজ, যে বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয়, বাংলাদেশের সকলে মিলে যেন সম্মিলিতভাবে তবলিগের কার্যক্রমটা পরিচালনা করা হয়। আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে এখানে তবলিগের শীর্ষ মুরব্বীরা, আলেম ওলামা যারা তবলিগে আগাগোড়াই নেতৃত্ব দিয়ে থাকেন, যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলে এই বিভক্তিটা তৈরি হয়েছে। কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে আমার নাম আদিলুর রহমান, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। জি, আমার এখানে দুইটা প্রশ্ন। একটি হচ্ছে গতকালকে সাহেব সাহেবের পক্ষ থেকে একটা খোলা চিঠি দেওয়া হয়েছে এবং সেই খোলা চিঠিতে তারা হচ্ছে আপনাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে যে মতামত মানে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কমিয়ে যেন আসলে হত্যার থেকে বাঁচার জন্য তারাও তাদের মতো করে ইস্তেমা করবে এবং হচ্ছে আপনারা যারা আছেন তারাও ইস্তেমা করবেন, এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসার কথা তারা একটা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছেন। এইটার ব্যাপারে আসলে আপনারা কি বলবেন এবং কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, এটি একটি বিষয়। এটা বলে নেই। বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ 17 ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে, কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন, সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই, কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে। 2018 সালে 5000 লোক সেখানে আহত হয়েছে, সেখানে প্রাণহানি ঘটেছে, আবারও 2024 সালে একই ঘটনা ঘটলো। এই জন্য আলোচনার জায়গায়, হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়। আমার দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে যেদিন মাওলানা সাদ সাহেবের যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, ঠিক ওই দিন দুপুরবেলায় তারা একটা সংবাদ সম্মেলন করেছিল মিরপুরে এবং সেই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ তুলেছিল সুনির্দিষ্টভাবে আসলে আপনার দিকে যে এই যে ইস্তেমায় যে এখন তাবলীগের যে দুটি পক্ষ হয়েছে এবং যে বিরক্তি এবং যে সংঘর্ষ, এর জন্য আসলে তারা আপনাকে দায়ী করছে যে আপনার জন্য এই সংঘাতের দিকে আসলে গেছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এই দিকটা আসলে আমরা জানতে চাচ্ছি। আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করি আরেকটি বিষয়, সেটা কিন্তু তাবলীগ আমাদের দুটো পক্ষ, সুরাই নিজাম একটা হচ্ছে সাত পক্ষ, সেক্ষেত্রে তাদের বক্তব্য এখানে হেফাজত ইসলাম কিভাবে আসে? এখানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে, এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দিবে না। এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে, এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ, দায়িত্বশীল পক্ষ। এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন। এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন। তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য, মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন। কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে, সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না। এখানে তবলিগ জামাত
আগাগোড়াই এটা ধর্মপ্রাণ সকল আলেম ওলামা মুসলমানদের কাজ। তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে, তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান, এটাই তো একটা বিভ্রান্তি। এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তি তো আমরা সংশোধন করতে চাই। আপনাকে ধরে যে কথাটা বলছেন যে আপনার কারণে মানে আমার কি কারণে বলেন, আমি কি করেছি? হেফাজত ইসলামের কথা আমি আবারও বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন, আলেমদের প্রতিনিধিত্ব করছেন। তারা যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে, তো ইসলামী কাজে নেতৃত্ব দিবে কারা, সিদ্ধান্ত দিবে কারা, ফয়সালা দিবে কারা? কোরআন সুন্নাহর এলেম যাদের কাছে আছে তারাই তো এই বিষয় মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে। আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম, এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে। আর অপর পক্ষে যারা আছে, বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই। এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে। না, আমরাও সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে, এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে, আমরা সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি। আচ্ছা, একটি বিষয় আসলে করতে চাই, সেটি হচ্ছে যে এবছর মানে সবার আসলে যেটা জানার আগ্রহ, সেটি হচ্ছে ইজতেমা কি আসলে হচ্ছে কিনা, মানে 31 জানুয়ারি যে ইজতেমা হওয়ার কথা ছিল সেটি আসলে হচ্ছে কিনা। আপনাদেরটা হচ্ছে 31 জানুয়ারি থেকে 2 তারিখ এবং অন্য পক্ষটা হচ্ছে 7 থেকে 9। ইজতেমা আসলে হচ্ছে কিনা? 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। না, তো যদি আপনি হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তো হত্যাকারী আবার কিভাবে ইজতেমা করে, সেটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। জি, থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। জাযাকুমুল্লাহু তাআলা। আমাদের আমির হেফাজত সকলের সর্বোচ্চ শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম এখন